জাস্টিস 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 হবে না কবে তোমার সর আমার সর জাস্টিস ফর আরজিকর তোমার সর আমার সর জাস্টিস ফর আরজিকর বিচার তোমার বিচার চাই 9 তারিখ রাতে আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ডটা হলো সেটা টু বি অনেস্ট ভেতর থেকে আমাদের সকলকে কাঁপিয়ে দিয়েছে। এখানে ওষুধ প্রবৃত্তি এতটা প্রকটভাবে চাড়া দিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে রাস্তায় নামা ছাড়া উপায় নেই। বিচারের থেকেও আগে সবার আগে তদন্ত প্রক্রিয়াটাকে সঠিকভাবে হতে হবে। ইভেন আমরা জানতে পারছিলাম যে সেক্স র্যাকেটের ব্যাপারটাও চলছিল এখানে। হিউম্যান অর্গান ট্রাফিকিং হতে পারে, ড্রাগসের যে নোংরা জঘন্যতম নারকীয় যে বিষয়টা, ইভেন যে বজ্র পদার্থগুলো রয়েছে ব্যবসায়িক ভিত্তিতে ইউজ করা হচ্ছিল ওখানে। করাপশনকে আমরা প্রশ্রয় দিই। আমরা যদি করাপশনকে প্রশ্রয় না দিই, করাপশন কোনোদিন আমাদের গলা টিপতে পারে না। মানুষ চাইলে এখানে সরকার নির্বাচন করছে যেখানে, তাহলে মানুষের মর্যাদাটা কোথায় যাচ্ছে? অবশ্যই পুলিশরা করাপ্টেড হয়, পুলিশদের দাদাগিরি প্রচুর। হ্যাঁ, মানে ওরা সাধারণ মানুষ দেখলেই মানে একদম মানে নিজেদেরকে কি বলবো সিংহ ভেবে ফেলে আর কি। পুলিশরা নিজেরা স্বীকার করে নিচ্ছে যে আমরা তো চাই হোক, কিন্তু আমাদেরও হাত পা বাঁধা। যদি বেঁধে রেখেছে এই হাত পাটা, পুলিশরা প্রভাবিত হয় কারের দ্বারা, শাসকদের দ্বারা। যেই আসে লঙ্কায় সেই হয় রাবণ। যে শাসকের উত্থান বিপ্লব করে সংঘর্ষ করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই অবাক হয়ে যাই, বয়স হলে কি মানুষের আইডিওলজি, বয়স হলে কি মানুষের মতাদর্শ পাল্টে যায়? দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর লড়াই মানুষের আদিমতম প্রবৃত্তি। মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হবে। হাতে একটা জাতীয় পতাকা নিয়ে জলের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে একা এগিয়ে যাওয়া, তোরা আমাকে মার, আমি তো বলছি, আলবাত বলছি, জোর গলায় বলছি, 100 বার বলবো, যদি শাসক চাইতো তাহলে এটা পুলিশই সমাধান করতে পারত। আজ যদি এই দোষীরা গ্রেফতার না হয়, অপরাধ মনস্ক মানুষ যারা পশু, তারা একটু আশকারা পেয়ে গেল, তারা মনে মনে হাসছে যে তো কিছুই হলো না। রাত দখলের যে ব্যাপারটা ছিল সেটা করে কয়েকটা মেয়ে 3-4 জন একসাথে মোমবাতি নিয়ে, হাতে করে মোমবাতি নিয়ে ফিরছিল, বাইকে করে 2-3টে ছেলে যাচ্ছিল। ঠিক আছে, একটাই কথা বললো, মামুনি মোমবাতিটা কোথায় রেখেছিলে নাকি গুঁজে নিয়েছে? আমার না শুনে ভাই কানটা গরম হয়ে গেল। মানে খাঁটি মনে হলো ভাই আমার। মেয়ের সাথে বা কোনো মহিলার সাথে যদি এরকম টাইপের কিছু হয়, সে ধর্ষিত হয়, তার ফার্স্ট কি করা উচিত? তোর নিজের কি মনে হয় আমরা বিচার পাবো? আজকে আমাদের সাথে পডকাস্টে রয়েছে অ্যাডভোকেট ইভান সরকার। আর আজকে আমরা কথা বলছি আরজি করের ব্যাপারে। বেশি কিছু বলবো না, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। একটাই জিনিস আমি বলবো, আজকের পডকাস্টটা আপনারা দেখুন। আমি লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না, বাট বলবো যে শেয়ার করুন প্রত্যেকটা মানুষের সাথে। কারণ এরকম যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটা আমাদের সকলকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকে বিভিন্ন মিছিলে গেছি, সেখানে এক্সপিরিয়েন্স পেয়েছি। আমার বাড়ির থেকে হয়তো 5 মিনিটের দূরত্বে আরজি কর, সেখানে এরকম টাইপের একটা ঘটনা ঘটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকে যারা দেখছে তাদেরকে বলছি, আমি আমার নাকের এখানে কাটা রয়েছে, গালে ওইখানে কাটা রয়েছে, ছোটবেলায় কিছু অ্যাক্সিডেন্টের জন্য হয়েছিল। তখন আমার মা আমার মাসিকে নিয়ে আরজি করে গেছিল। সেখানের অনেক ডাক্তারবাবু বা ইভেন আমার অনেক বন্ধু আরজি করে ডাক্তারি করছে। সেখানে এরকম জিনিসটা হওয়াটা না খুব ডিস্টার্বিং ভেতর থেকে। যাই হোক, আজকের এপিসোডটা আপনারা দেখুন অ্যান্ড শেয়ার করুন সবার সাথে। হ্যালো ইভান, ওয়েলকাম টু কৌশবের আড্ডা। 9 তারিখ রাতে আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ডটা হলো এবং যে ধর্ষণটা ঘটলো, সেটা টু বি অনেস্ট ভেতর থেকে আমাদের সকলকে কাঁপিয়ে দিয়েছে। এর জন্য অনেক মিছিল হচ্ছে, অনেকে পথে বেরোচ্ছে এবং জাস্টিস ডিমান্ড করছে। এখন উই ওয়ান্ট জাস্টিস আর নেই, এখন উই ডিমান্ড জাস্টিস হয়ে গেছে। তুই আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা যারা ইনফ্লুয়েন্সার্স রয়েছি, আমরা একটা মিছিল অর্গানাইজ করেছিলাম। যে গ্রুপটা ছিল ইনিশিয়ালি হয়তো আমরাই ছিলাম, 6 জন ছিলাম ইনিশিয়ালি। তারপর থেকে সবাই আমাদের সাথে যুক্ত হয় এবং আমি যেটা লক্ষ্য করলাম, পাটুলি থেকে আমরা যখন আস্তে আস্তে গাঙ্গুলি বাগানের দিকে যাচ্ছিলাম, আমাদের যে লোক সংখ্যা সেটা অনেক বেড়ে গেছিল। অনেকটা প্রায় 10,000 জন মানুষ আমাদের সাথে কানেক্ট করেছিল, আমাদের সাথে পথে হেঁটেছিল। তুই আমি সবাই মিলে স্লোগান তুলেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস। অ্যান্ড তিলোত্তমার এই যে নারকীয় হত্যাকাণ্ডটা ঘটলো, আমি কেন মিছিলে গেছিলাম সেটা আমি জানি। তুই বল, অ্যাজ অ্যান অ্যাডভোকেট তুই কেন মিছিলে বেরিয়েছিলি, আর তোর কি মনে হচ্ছে আদৌ আমরা জাস্টিস পাবো বিং আ অ্যাডভোকেট? দেখ, প্রথম প্রশ্নের উত্তর যদি আমি দিই কেন মিছিলে বেরিয়েছিলাম, কারণ এই সময় তো সকলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। একদম। আমি যদি অ্যাডভোকেট হিসেবে বলি, আমাদের অ্যাডভোকেটদেরও আলাদা করে মিছিল বেরিয়েছে। তো আমি সেদিন সেইখানে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ছিলাম, আমাদের টিম হরোস্কোপ
আমার ইউটিউব চ্যানেল, আমাদের সবার পরিবারের তরফ থেকে আমরা সকলে একসাথে ছিলাম এবং এই আওয়াজটা তোলা কোথাও গিয়ে জরুরি মনে হয়েছিল এবং খুবই কম সময়ের মধ্যে আমরা ডিসাইড করি, তুই জানিস সব একদম যে একদিনের মাথায় হয়েছিল ব্যাপারটা। তখন গৌরব আমি সবাই মিলে আমরা তখন করে তোকে ইনফর্ম করে আমরা সবাই একসাথে গিয়ে সেই জায়গাটা তারপর আমরা সাকসেসফুলি সেই জিনিসটাকে কন্ডাক্ট করতে পারি। এবার যদি বলি সে কেন রাস্তায় নামার কথা, কারণ এখন এমন একটা সময় চলছে, আমার মনে হয় যে এই সময়টা মানবিকতার অন্ধকার যুগ। একদম। যে সমাজে নারী শক্তি, যে সমাজে মেয়েদের কীভাবে নির্যাতিত হতে হচ্ছে এবং এত নৃশংস খুন, এবং যেখানে মানুষের মধ্যে যে পশুত্ব, আমি মনে করি মানুষের দুটো প্রবৃত্তি রয়েছে, সুর প্রবৃত্তি অসুর প্রবৃত্তি। যেখানে অসুর প্রবৃত্তি এতটা প্রকটভাবে চাড়া দিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে রাস্তায় নামা ছাড়া উপায় নেই। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো পুলিশি তৎপরতা নেই, শাসকের কোনো সহায়তা নেই, একের পর এক প্রমাণ লোপাট করার চেষ্টা, কোনো রকমের কোনো বিচার ব্যবস্থা, দেখ আমরা জাস্টিস তখনই পাবো যখন তদন্ত সমাপ্ত হবে, যখন দোষীরা গ্রেপ্তার হবে, তারপর চার্জশিট হবে, তারপর চার্জ ফ্রেম হবে, তারপর ট্রায়াল চলবে, এভিডেন্সেস আছে, ক্রস এক্সামিনেশন রয়েছে, আমরা গিয়ে আমাদের কোর্টে যেটা হয় আর কি, আমরা সাক্ষ্য বয়ান এই সমস্তর ভিত্তিতে ট্রায়াল চলে এবং তারপরে গিয়ে জাস্টিসের একটা ধারা, আমরা সেখানে গিয়ে আমরা একটা জাজমেন্ট পাই এবং তারপরে হয়তো সেটা অ্যাপিল হয়, সেই অ্যাপিলটা হওয়ার পরে সেটা একটা সেই রায়টাই হয়তো বজায় থাকে। কিন্তু এই যে ধারাটা বা এই যে বিচারের যে পথ, সেই পথে হাঁটতে গেলে আমাদের তো প্রাথমিকভাবে তদন্তটাকে ঠিকঠাক করতে হবে। যদি তদন্তের পথ বিকৃত হয়, যদি তদন্তের গলা টিপে ধরা হয়, তাহলে বিচার ব্যবস্থা সেখানেই ধুকছে। একদম। কোর্টে যদি কেস যদি না ঠিকঠাকভাবে আসে, যদি কোর্টে আমাদের কোর্টের কাছে যতক্ষণ পর্যন্ত না ট্রায়ালে আসছে, আগে অ্যারেস্ট যতক্ষণ না হচ্ছে কোনো মানুষ, তাহলে তো কে গ্রেপ্তার, কি গ্রেপ্তারি, যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারির কি মানে ভিত্তি রয়েছে, তার তো কোনো ভিত্তি না, একটা পাপেটকে দাঁড় করিয়ে দেওয়ার মতো ফ্রেম করা হচ্ছে। হ্যাঁ, একটা আমার মনে হয় যে এটা পুরো একটা পাপেটকে দাঁড়, মানে হ্যাঁ অবশ্যই দোষী, কিন্তু কান টানলে মাথা আসে বলে, শুধু কানটাই টানা হয়েছে, মাথাটাকে টানা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তুই যদি চেহারা দেখিস সেই ব্যক্তির, যাকে ফ্রেম করা হচ্ছে বলে ক্লেম করছিস তুই, তার পক্ষে কি এরকম নৃশংসভাবে এই কাণ্ডটা করা সম্ভব? আমি দেখতে পেয়েছি ফেসবুকে এই ইমেজটা ঘুরছিল, যেটা একদমই বাঞ্ছনীয় নয়। দুটো পা দুদিকে, মানে নারকীয় ভাই, নারকীয়, খুব ডিস্টার্বিং। আমিও দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কখনো একজন ব্যক্তির পক্ষেই ঘটনা সম্ভবই নয়। সে তো সুপারম্যান নয় বা সুপার ভিলেন নয় কখনোই, যে এতগুলো যে আমি সেগুলো বিস্তারিত আমি যাচ্ছি না, সবাই এগুলো জানে এখন, এই ঘৃণ্য জায়গাগুলো বা এই জায়গাগুলোতে আমার বলতেও এখন বিরক্ত লাগবে যে কিভাবে হয়েছে সেই ডেসক্রিপশন দেওয়া, সবাই অলরেডি জেনে গেছে। কিন্তু যদি তাই হয়, আমার এখানে একটা বড় প্রশ্ন, আমি যেটা তোকে একটু আগে বলছিলাম, যে রেজিস্ট্যান্স উন্ড নিয়ে কথা হয়নি কেন? যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার রেজিস্ট্যান্স উন্ড যেটা হয়, মানে ধস্তাধস্তি হয়েছে, তাকে আটকাবার জন্য যদি একাই করে থাকে তাহলে তাকে তো আটকানোর চেষ্টা হয়েছে, সেখানে তো একটা ধস্তাধস্তি হবে। হ্যাঁ, তাহলে সেখানে সেই রেজিস্ট্যান্স উন্ড কোথায়? মানে সে যে অ্যারেস্ট হয়েছে তার প্রতিরোধক ক্ষত, যাকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে তো প্রতিরোধ হয়েছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার কারণে না নির্যাতিতার শরীরে এত ক্ষত, হ্যাঁ, এতভাবে তাকে নৃশংস শেষ করে দেওয়া হয়েছে, পেলভিস বোন থেকে শুরু করে কলার বোন থেকে শুরু করে আরো কত 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 ক্ষত, সবাই আমরা ডিটেলস জানি, বা এই ডিটেলস বলার জন্য তো আমরা এখানে বসিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যক্তিটির শরীরে প্রতিরোধক ক্ষত কোথায়, রেজিস্ট্যান্স উন্ড কোথায়? রেজিস্ট্যান্স উন্ড নিয়ে কোনো মানুষ কথা কেন বলছে না? তার শরীরে একটা 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, রাইট, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে বা পাপের সাজে অ্যারেস্ট করানো হয়েছে, তাহলে সেই মানুষের শরীরে কোনো রেজিস্ট্যান্স উন্ড থাকবে না? সেই জায়গাটা কেউ দেখছে না, সেই জায়গাটা নিয়ে কোনো তো কথা বলছে না কেউ। তাহলে যদি আমি ধরেই নিই গ্রেফতারটা, যে একটা গ্রেফতার হয়েছে খুব তৎপরতা দেখিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বা আমাদের শাসকের মাননীয় আমাদের যে সরকার, আমাদের গভর্নমেন্ট, পরিষ্কার কথা, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে তৎপরতা দেখিয়ে মৃতদেহ সৎকার করা হলো, সেই তৎপরতা দেখিয়ে তদন্ত তো হলো না। ওকে, পুলিশ তো তদন্ত, মৃতদেহটা তাড়াতাড়ি সৎকার হয়েছে যেটা বলছিস, সেটা কেন, তোর কি মনে হয়? দেখ, বেসিক এভিডেন্স বা আমি যখন কোনো কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা করবো, দেখ যখন ক্রাইম জোনে আমি থাকছি, যখন কোনো ক্রাইম স্পটে থাকছি, আমার সেখানটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণের জায়গা। হ্যাঁ,
আমার ক্রাইম জানিস, তুই সবাই জানে যে ক্রাইম স্পট ভেঙে দেওয়া থেকে শুরু করে সেখানে বিভিন্ন প্রমাণ লোপাট করা সমস্ত কিছু ঘটে গেছে। 14 তারিখের রাতে আমি হ্যাঁ। নিজে আরজি করে সামনে ছিলাম ভাই। পুলিশ ওখানে কাঁদানে গ্যাস ছুটছে, লাঠিচার্জ করছে, সবকিছু হচ্ছে। আমরা যখন ওখানে শান্তিপূর্ণভাবে মিছিলটা করছিলাম সেই সময় দেখলাম যে কয়েকজন দুষ্কৃতী আসে, তারা পাথর ছোড়া শুরু করে বা তাদেরকে আরজি কোরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারা পুরো ভাঙচুর, পুরো সবকিছু শেষ করে দিয়ে আসে। কেন সেটা কেন দেখ, আজকে প্রমাণ crime লোপাটের চেষ্টা spot, হয়তো। আমার ক্রাইম স্পট আমি যদি শেষ করে দিই, পুরো বিধ্বস্ত করে দিই, তাহলে আমি সেখান থেকে কোনো সিজার লিস্ট পাবো না ঠিকঠাক ভাবে। সিজার লিস্টটা কি? মানে যে কোনো ক্রাইম স্পট থেকে পুলিশ তদন্ত করতে গিয়ে বেশ কিছু যেগুলো ক্রাইম সংক্রান্ত জিনিসপত্র বা ক্রাইম সংক্রান্ত বা সেই স্পটের যে জিনিসগুলোতে অপরাধীদের ছাপ থেকে যায় বা কোনো অপরাধী সেটা ভুলবশত ফেলে যায় বা যেগুলো কোনো ওয়েপনও হতে পারে, ওয়েপন ফেলে গেছে, সেই জিনিসগুলোকে সিজ করা হয়। আচ্ছা, একটা ক্রাইম স্পট থেকে যা যা সিজ হয়, একটা জলের বোতলও হতে পারে, সেটা একটা চুলের ক্লিপও হতে পারে, ইভেন এখানে হেডফোন হতে পারে। হ্যাঁ যে কোনো কিছু হতে পারে, একটা ফোন, হেডফোন থেকে শুরু করে সমস্ত কিছু হতে পারে। যে সিজ করা হচ্ছে সেটা হচ্ছে সিজার লিস্ট তৈরি হয় একটা। তাহলে সেই সিজটা হবে না, প্রাথমিক প্রমাণ নষ্ট, ডেড বডি পুড়িয়ে দাও, তাহলে তার কোনো দরকারই আসে না, Postmortem টা আবার করা যাবে। আবার হবে না, Exactly. কেউ দাবি করতে পারবে না। অতএব তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দাও, নির্যাতিতাকে চিরতরে মুক্তি প্রদান করো। কিন্তু এই যে পুরো ঘটনাটা, এটা যে এতটা জল ঘোলা এবং মানে দিদিভাইয়ের সঙ্গে, আমি দিদিভাই বলবো, কারণ আমার মনে হয় যে আমরা যারা এই বয়সে রয়েছি তারা হয়তো সে আমার বোন বা আমার দিদিই হবে, একদম। আমার বয়সে তো তার ভাই রয়েছে বা তার কোনো দাদা রয়েছে, তো সেই বোনটির সঙ্গে বা সেই দিদিভাইয়ের সঙ্গে আজ থেকে তো ঘটনাটি ঘটছে না, তাকে লাস্ট 6-7 মাস ধরে তার সঙ্গে একটা নির্যাতন করা চলছে। এবারে সেখানে সে কোন এমন গোপন তথ্য জানতে পেরেছিল, কি এমন গোপন র্যাকেটের কথা ফাঁস হয়ে গিয়েছিল তার কাছে? কারণ সত্যি কথা বলতে গেলে এই সমস্ত জায়গায় করাপশন প্রত্যেকটা স্তরে স্তরে, সমাজের স্তরে স্তরে লুকিয়ে আছে। যদি কেউ বলে যে এখানে করাপশন নেই, সেটা ডাহা মিথ্যে কথা, পাখির বুলিয়া ওড়ানোর মতন, সে বোকা। যদি কোনো সরকার বলে থাকে, যদি কোনো প্রশাসক বলে থাকে, যদি কোনো পুলিশ বলে থাকে, করাপশনের বীজ বপন করা আজ থেকে তো হয়নি। আমি বললাম মানুষের মধ্যে সুর অসুর প্রবৃত্তি রয়েছে, তো সেখানে করাপশন থাকবেই। এবং এই সেগমেন্টে এমন কি করাপশনের কথা সে জানতে পেরেছিল যার কারণে তাকে এত বড় শিকার হতে হলো। ইভেন আমরা জানতে পারছিলাম যে সেক্স র্যাকেটের ব্যাপারটাও চলছিল এখানে খুব ভালোভাবে। সেক্স র্যাকেট তো তুই যদি বলিস, আমার অন ক্যামেরা বলতেও অসুবিধা নেই, আমি এগুলো হয় না। সেক্স র্যাকেট হতে পারে, আবার হিউম্যান অর্গান ট্রাফিকিং হতে পারে, ড্রাগসের যে মানে নোংরা জঘন্যতম নারকীয় যে বিষয়টা, ড্রাগস মানে তো শুধু ওই পাউডার, হিরোইন, কোকেন তো না, ওষুধ, যে জীবনদায়ী মানুষের যে ওষুধ, সেই ওষুধটাই কিভাবে জীবন কেড়ে নেওয়া যেতে পারে, সেই যে মানে নষ্ট হয়ে যাওয়া, এক্সপায়ার করে যাওয়া ওষুধ, সেগুলোকেই আবার বিক্রি করে দেওয়া হচ্ছে। ইভেন যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলোকেও ব্যবসায়িক ভিত্তিতে ইউজ করা হচ্ছিল ওখানে। হচ্ছিল। দেখ, এই যে করাপশনের জিনিসগুলো যখন কেউ গলা তুলবে, যখন কেউ আওয়াজ তুলবে, অবশ্যই তাকে শিকার হতে হয়। কারণ ক্ষমতা একটা শ্রেণীর মানুষের কাছে রয়েছে, যাদের কাছে ক্ষমতা রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে যে মানুষ ব্যতিক্রমে গিয়ে প্রতিবাদটা করছে। আজ যদি আমাদের যে সমাজের এত মেরুদণ্ড গজিয়েছে, এত যে আমরা শাসকের বিরুদ্ধে কথা বলছি, পুলিশের কাছে চোখে চোখ রেখে গিয়ে বলছি যে পুলিশ তুমি বিচার করো, তোমার মেয়ে হচ্ছে বড়, এই যে কথাগুলো যদি আমরা আগে বলতে শিখতাম, এই মেরুদণ্ডটা যদি আগে গজাতো আমাদের, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আমরা তো সবসময় বাঙালিরা আপোষ করে এসেছি। হ্যাঁ, আজকে আমার ঘরের বোনটাকে যদি কেউ টিটকিরি মারে, বা আমাদের বাঙালির বাড়ির আমাদের যেটা ঐতিহ্য হয়ে এসছে যে একটা কি বলবো, এখানে একটা রক্ষণশীলতা, যেটাকে কনজারভেটিভ মাইন্ড বলা হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছোটবেলায় দাঁড়িয়ে যদি কাউকে ব্যাড টাচ করা হয়, ইভেন ব্যাড টাচ কি গুড টাচ কি জানেই না, কনসেপ্টই নেই। ইভেন কাউকে যদি টিজ করা হয়, বাড়িতে শেখানো হয় যে তুই কাউকে বলিস না, কেন বলিস না, না তোর সঙ্গে এটা হয়েছে জানলে পাশের বাড়িতে খারাপ ভাববে। আরে ভাই, পাশের বাড়িতে খারাপ ভাবার জন্য মেয়েদের সুরক্ষা তৈরি হচ্ছে। তাহলে আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি একটা মেয়েকে সেই প্রতিরোধ করা শেখানো হতো, তাহলে এই অবস্থায় আসতো না। একটা মেয়েকে রাত্রি 10টার পরে সিকিউরিটির জন্য ভাবতে হতো না। একটা মেয়েকে গ্রামের মধ্যে মুখ লুকিয়ে বাড়ি ফিরতে হতো না। আমাদের সমাজের জন্য দায়ী, আমাদের সমাজ, আমাদের মা বাবা, আমাদের মানুষরা আমাদেরকে এইভাবে তৈরি করেছে। হ্যাঁ, আজকে নারী মানেই তাকে পর্দানসীন করে রাখা যায় না। এখন সমাজ এগোচ্ছে, এখন মেয়েরা তাদের সমতা বা তাদের যে জায়গা, সেই জায়গা নিয়ে অনেকটা পরিমাণে
এখন ওয়াকিবহাল, তারা শিখছে, পড়াশোনা করছে। আগেকার দিনে পুরুষতান্ত্রিক সমাজে পুরোপুরি পুরুষ শাসন ছিল, সেই ধারাটাকে বজায় রাখলে এখন হয় না। আগেকার দিনে আজ থেকে বহু যুগ আগে বা বহু বছর আগে, কয়েকশো বছর আগে সমাজের যে ধারা চলে এসছে, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ থেকে শুরু করে সমস্ত কিছু, সেই জায়গাটাকে দাঁড়িয়ে এখন আমি যদি আমার মেয়েকে যদি এখন বলি যে না ও তোর হাত ধরে টেনেছে, এটা যদি পাশের বাড়িতে জানতে পারে তোকে খারাপ মেয়ে বলবে, এটা তো হয়, এটা আলবাত হয়। এক্স্যাক্টলি। আর যদি এই জায়গাটা না হতো না, আর যদি বলতো মা যদি গিয়ে বলতো ঠাস করে একটা চড়িয়ায় গিয়ে, তাহলে আজকে প্রতিবাদটা সবাই করতে শিখতো, এতদিনে লুকিয়ে বাঁচতো না, করাপশন থেকে পালিয়ে যেত না। করাপশনকে আমরা প্রশ্রয় দিই, আমরা যদি করাপশনকে প্রশ্রয় না দিই, করাপশন কোনোদিন আমাদের গলা টিপতে পারে না। করাপশন করে কারা? গুটি কতক মানুষ করে। আম আদমি কি? আমরা তো জনসাধারণ, আমরা তো একটা স্বাধীন দেশের, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের আমরা নাগরিক, যেখানে আমাদের এত গণতান্ত্রিক অধিকার রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের রাইট টু লাইফ, রাইট টু প্রাইভেসি রয়েছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস কত রয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে, আমরা একটা গণতান্ত্রিক দেশের মানুষ হওয়া সত্ত্বেও, আমরা যেখানে নিজের সরকারকে নিজেরা নির্বাচন করি, নিজেরা বেছে নিই, সেখানে দাঁড়িয়ে এই যে করাপশন করা লোকগুলো গুটি কতক লোক। মানুষ চাইলে এখানে সরকার নির্বাচন করছে যেখানে, তাহলে মানুষের মর্যাদাটা কোথায় যাচ্ছে? এই যে এতগুলো ব্যাপার রয়েছে, আমাদেরকে পথে নামতে হচ্ছে, আমাদেরকে জাস্টিস চাইতে হচ্ছে। এটা কি জাস্টিস বল বা লেজিসলেটিভ বল বা যারা এক্সিকিউশন করে, পুলিশের কথা যদি বলি, এই জিনিসটা ওদের ব্যর্থতা নয় যে ওদেরকে অ্যাকশনে আনার জন্য বা আসল অপরাধীকে শনাক্ত করার জন্য আমাদেরকে এক্সটার্নাল ফোর্স দিতে হচ্ছে, কারণ এটা চেপে দেওয়ার চেষ্টা চলছে, এটা আমরা বুঝতেই পারছি। এখন তো মানুষের হয়তো ল অ্যান্ড অর্ডারের প্রতি, পুলিশের প্রতি বল বা যারা এক্সিকিউট করছে জিনিসপত্র, তাদের উপর থেকে তো ভরসা উঠে যাবে। অবশ্যই অবশ্যই উঠে গেছে ইভেন। অবশ্যই। জানিস, এখানে একটা কথা বলি, আমি পুলিশদের ভূমিকা নিয়ে একটা কথা বলি। আমার মনে হয় যে পুলিশের জায়গাটা এমন একটা জায়গা, এখানেও একটা কথা বলার বিষয়। আমি দেখছিলাম অনেক পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে, চোখ নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। আমি দয়া করে বলছি এগুলো করার কোনো দরকার নেই, কারণ তারাও একটা দিক থেকে বাউন্ড হয়তো। হ্যাঁ, তারাও, আমি সব ছেলেকে প্রথমে বলি, তারাও কারোর বাবা, তারাও কারোর ভাই, দাদা, তারাও একটা পরিবারেরই অংশ। কিন্তু আজকে যদি একটা পুলিশ, আমি মানলাম সব পুলিশ তো করাপ্টেড হয় না, অবশ্যই পুলিশরা করাপ্টেড হয়, পুলিশদের দাদাগিরি প্রচুর। হ্যাঁ, মানে ওরা সাধারণ মানুষ দেখলেই মানে একদম মানে নিজেদেরকে কি বলবো, সিংহ ভেবে ফেলে আর কি। রাস্তায় যেখানে সেখানে হ্যারাস করা মানুষকে, নিজের উদ্দির ক্ষমতার অপব্যবহার করা, পুলিশদের মতো অপব্যবহার কেউই করে না। হ্যাঁ, আজকে সেখানে দাঁড়িয়ে সবাই তো সমান নয়। একটা প্রফেশনের উপরে কালি ছিটিয়ে দিয়ে লাভ নেই, যে আমার বাঙালিরা বলে ফেলে অনেক সময় পুলিশ মানে ঘুষখোর হয়, এই হয় সেই হয়, সবাই সমান হয় না। কিন্তু যে মানুষটা ব্যতিক্রমী, যে অফিসারটা ব্যতিক্রমী, আজকে সেই অফিসারটা যখন কথা বলবে, তাকে সাসপেন্ড করে দেওয়া হবে, তাকে পাঠিয়ে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে, তার উপরে অত্যাচার হবে। যে অত্যাচারটা এতদিন ধরে নির্যাতিতা সহ্য করে এসছে, সেই জায়গায় সেম একটা শিকার হবে এই অফিসারটি, যে কথা বলতে যাবে। পুলিশের অবস্থা শোচনীয়, পুলিশরা চেয়েও কিছু করতে পারছে। ইভেন আমার সঙ্গে তো অনেক অফিসারের পার্সোনাল সম্পর্ক ভালো, এই অ্যাডভোকেসি প্রফেশনে থাকার দরুন। তো অনেক অফিসার আমাকে বলেছে যে আমরা চেয়েও কিছু করতে পারবো না, আমরা চাইছি প্রতিবাদ হোক। ইভেন আমরা যখন মিছিলের জন্য, যখন আমি গৌরব, কুণালদা, সবাই, অরিজিৎ, সবাই মিলে যখন গিয়েছিলাম আমরা পারমিশন নেওয়ার জন্য, তখন পুলিশ বসিয়ে বলছে যে আমি চাই প্রতিবাদ হোক, আমরাও চাইছি প্রতিবাদ হোক, কিন্তু আমরা কি করব, আমাদেরও তো কিছু করার নেই। পুলিশরা নিজেরা স্বীকার করে নিচ্ছে। আমার রিলেটিভ, আমার এক দাদা রয়েছে, সেও পুলিশে রয়েছে, পিএসও, সেও বলছে যে আমরা তো চাই হোক, কিন্তু আমাদেরও হাত পা বাঁধা। যদি বেঁধে রেখেছে এই হাত পাটা, পুলিশরা প্রভাবিত হয় কারের দ্বারা? শাসকদের দ্বারা। আমি যদি এখানে কথা বলি, কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে। এখন আমি যদি শাসক নিয়ে বলছি, আমি দলমত বৈষম্যে যাচ্ছি না, অমুক তমুক, অমুক মূল, অমুক পি, এইসব আমি যাবো না, কিছুতেই যাব না। যেই আসে লঙ্কায় সেই হয় রাবণ, একদম একটা কথা খাঁটি রয়েছে একদম। আজকে যে শাসকের উত্থান, বিপ্লব করে, সংঘর্ষ করে, যে শাসক দলের উত্থান, যে শাসক আজকে ক্ষমতায় এসছে মানুষের কথা বলে, হ্যাঁ, সাধারণ মানুষের কথা বলে, এবং যেখানে একটা সেই সময় দাঁড়িয়ে ধর্মতলার বুকে সেই সময় তৎকালীন শাসকের মৃত্যু ঘণ্টা বাজানো খুব একটা চারটিখানিক কথা নয়, বুকে কলিজা লাগে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই অবাক হয়ে যাই যে বয়স হলে কি মানুষের আইডিওলজি, বয়স হলে কি মানুষের
মতাদর্শ পাল্টে যায়, আমার এটা মনে হয়। আমার মনে হয় ভাই অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। আমার সেই জিনিসটা মনে হচ্ছে, কারণ যখন এই সরকার এসেছিল, এই শাসক এসেছিল, আমার মনে আছে তখন ছোট ছিলাম মনে, তখন 2011 আমি দেখেছি আমার মা বলছে অফিস থেকে ফেরার সময়, ডালহাউসি থেকে ফেরার সময়, জনস্রোত কি জনস্রোত, বিপুল জনস্রোত। কিন্তু এখন তো সেটাই, সেই জনস্রোতটাই এগেনস্টে হাঁটছে, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখ, চোখ খোলা রাখলেই বোঝা যায় এই ব্যাপারটা। আমি সেই সময় তখন যখন নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে যখন এত হুলস্থুল চলছে চারিদিকে, সেই আমি এইগুলো আমার আরও মনে আছে, তার কারণ আমি ছোট থেকে ওতপ্রোতভাবে আমি বিভিন্নভাবে পলিটিক্সের সঙ্গে জড়িত ছিলাম, এবং আমার বাবা সেই সময় অনেক সময় ভোটে দাঁড়াতেন সেই সময়, তো আমি দেখেছি জিনিসগুলো। তো সেই সময় মানুষের কত অ্যাকসেপ্টেন্স ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই সময় মানুষ কতটাভাবে অ্যাকসেপ্ট করেছে। হয়তো অনেকের সঙ্গে এখন বিতর্ক চলে, টাটা ফ্যাক্টরি হলে, সিঙ্গুর হলে অনেক উন্নয়ন হতো, হ্যাঁ আমিও মানি সেটা, কিন্তু সেই সময় যে চাষাবাদ বা জমির রাজনীতি যেটা হয়েছিল, সেখানে মানুষ কিন্তু পাল্লাভারী ছিলেন শাসকদের প্রতি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সরকার গঠন করলো, এবং সরকার গঠন করার পর আমি অন্য কোনো দিকে যাচ্ছি না, আজকের দিনে আমি এত বছরের কোনো হিসেবে যাব না, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে এইরকম একটা ঘটনা যেখানে ঘটছে, সেটা তো মানে কি বলবো, এই পাপের ক্ষমা নেই, নেই এই পাপের ক্ষমা নেই। তার কারণ এটা এটা একটা খুব খুব একটা সুন্দর একটা গল্প, এই গল্পটা হয়তো অনেকেই জানে, এটা একটা সিনেমা তো একবার দেখানো হয়েছিল, এটা পুরাণের একটা গল্প। যখন তো পার্বতী গিয়ে শিবকে জিজ্ঞাসা করছে যে হে স্বামী, রাবণকে ক্ষমা কেন করছেন না, তখন মহাদেব বলছে যে আমাদের সমাজে বা আমাদের এই ধারায় অতিপাপ, লঘুপাপ, গুরুপাপ, যে পাপের ক্ষমা নেই, রাবণ যেটা করেছিল সন্ন্যাসীর বেশ ধারণ করে সীতাকে অপহরণ করেছিল। হ্যাঁ, এবং এখানেও যারা লুকিয়ে রয়েছে, যে মাথাগুলো লুকিয়ে রয়েছে, তারা কিন্তু এমন কিছুরই বেশ ধারণ করে আছে, এমন কিছুরই মুখোশ পড়ে রয়েছে যে পাপের কোনোদিন ক্ষমা হবে না। এবং আজকে যে প্রফেশনে থাকা মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটানো হলো, সে একটা নোবেল প্রফেশনের সঙ্গে জড়িত রয়েছে, কত মানুষের সেবা করতে পারতো মেয়েটি, এবং তার সম্বন্ধে শোনাও যায় সে কিরকম ছিল, তার কি ইচ্ছা ছিল, পড়াশোনা নিয়ে থাকতো, এবং সেই জায়গায় তাকে শেষ করে দিল যারা, আদতে তাদের কোনো ক্ষমা হবে না। ক্যাপিটাল পানিশমেন্ট তো হলো আমাদের এখানে দাঁড়িয়ে একটা, আমরা বলে দিলাম যে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ডটাই সব শেষ হয় না। আমরা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি বা বিভিন্ন রকম এরকম ধরনের বিভিন্ন এন্টিটি নিয়ে কাজ করি, ভূতের গল্প, আমরা এটা তো জানি, আমরা এটা মানিও। সব থেকে বড় কথা যে মৃত্যুদণ্ড হয়ে গেল মানে সবকিছু শেষ নয়, এরপরেও একটা জীবন রয়েছে। তোমার বিচার এখানে হচ্ছে যতটা, তার থেকেও বেশি বিচার ওখানে হবে। তুমি যতটা যন্ত্রণা একটা নিরপরাধ, একটা ফুলের মতো নিষ্পাপ একটা মহিলাই বলি বা মেয়েই বলি, তুমি তাকে দিলে, যে যন্ত্রণা তুমি দিলে, তার থেকে অনেক গুণ যন্ত্রণা তুমি ফিরে পাবে। তোমার বিচার যদি, তোমাকে যদি এখানে কেউ ঢেকেও দেয়, তোমার কোনো শাসক, তোমার কোনো প্রশাসক তাকে যদি আড়াল করতেও চায়, হ্যাঁ, একটা কথা যে না, বিচারের বাণী নিভৃতে কাঁদে না, এরকম একটা নিভৃতে কাঁদে, সেটা সবসময় হয় না বস। এখনকার দিনে মানুষ রাস্তায় নেমেছে, বাড়ির মায়েরা রাস্তায় নেমেছে, মা কাকিমারা যেখানে ছেলেদেরকে বলতো তুই যাস না, প্রতিবাদ করিস না, অমুকের টার্গেট হয়ে যাবি, সেখানে মায়েরা বলছে তুই যা। আর যদি তোর ঘরে দিদি থাকতো কি হতো? এই জায়গায় মানে স্বাধীনতা সংগ্রামের সময় যে ধরনের বিপ্লব হয়েছিল, আজকে কাতারে কাতারে মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নামছে সেই স্বাধীনতা সংগ্রামের দিনের মতোই, শুধুমাত্র বিচারের জন্য, একটু বিচার দেবে বলে। সেই বিচার ব্যবস্থাটাকেই আটকে দিচ্ছে, গোড়ায় গলা টিপে দিচ্ছে একদল ভণ্ড মানুষজন। আগেকার একটা প্রবাদ রয়েছে, বা এখনো এটা বহুল প্রচলিত, অনেকেই বলে যে, বা ভাবে, পাশের বাড়ির যে ছেলে রয়েছে সে যেন ক্ষুদিরাম হোক, কিন্তু নিজের বাড়ির ছেলে ক্ষুদিরাম হোক সেটা কেউ চায় না। কিন্তু এই ইনসিডেন্টের পর আমার মনে হচ্ছে ভাই, অনেকের বাবা মাই ভাবছে যে আমার ছেলেটাও যেন ক্ষুদিরাম হোক, এবং এরকম টাইপের যে নৃশংসতা হয়েছে তার বিচারের জন্য যেন সে রাস্তায় নামে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এখানে আমি একটা কথা বলি, মানে আমি ছোটো থেকেই খুব মানে অ্যাগ্রেসিভ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ। আমি কোনোদিনই কোনো নিয়ম কানুন, শাসক, অমুক তমুক, আমি কাউকে কোনো জীবনে ভয় পাইনি, আমি তোয়াক্কাও করিনি। আমার প্রফেশনে আসার আগে, আমি যখন ছাত্র ছিলাম, আমি তখন প্রচণ্ড মানে একদম মেজাজি একটা ছেলে ছিলাম। আমার কোনো আমি কাউকে ভয় পেতাম না। আমার বাবা মা আমাকে খুব ওরিড থাকতো যে আমার ছেলে এত অন্যায়ের প্রতিবাদ করে, এত লোকের ইগলে গিয়ে পুলিশকে গিয়ে গরম দিয়ে দিচ্ছে, একটা ভুল করলে অমুক পার্টির লোককে গিয়ে গরম দিয়ে দিচ্ছে, এটা করতে পারো না তুমি, আজকে আমার ছেলেটার কী হবে? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মা বলছে যে যা তুই,
আজকে তোকে দরকার, তুই তুই রাস্তায় যা, তুই কথা বল, তুই কথা বলছিস না বিষয়টা নিয়ে, তোর কথা বলা দরকার, তোর রাস্তায় নামা দরকার, আমার মা বলছে এটা। এবং এই যে জাগরণ বা চিন্তার অথবা চেতনার যে উদ্রেক, যে আমাদের আগের জেনারেশনের মধ্যে যে ঘটেছে, যারা এতদিন কী করতো, নিজেদেরকে আপোষ করে আপোষের মধ্যে অবগুণ্ঠিত করে রাখতো, তারা আজকে বলছে তোরা রাস্তায় বেরো, তোরা প্রতিবাদ কর। এই যখন বোধশক্তি মানুষের মধ্যে জেগে গেছে বস, তখন চিন্তা আছে। আমাকে একটা কথা বল, এখানে দুটো মত রয়েছে। 14 তারিখে রাতে যখন আমরা রাস্তায় নেমেছিলাম, জনসাধারণ নেমেছিল, সেখানে আমি খুব বেশি পলিটিক্যাল রং দেখিনি। কিন্তু এখন যেটা হচ্ছে, এই যে প্রোটেস্ট রয়েছে, এই যে সাধারণ মানুষ রাস্তায় নামছে, বেশ কিছু জায়গায় পলিটিক্যাল রংটা চলে আসছে এগুলোর সাথে। তোর কি এটা প্রবলেমেটিক বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আমরা যে কারণে রাস্তায় নেমেছিলাম সেই কারণটা থেকে আমরা অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে পলিটিক্যাল রং লাগার জন্য? দেখ, যারা রাজনীতি করার, তারা চিরকালই রাজনীতি করেছে, এবং তারা রাজনৈতিক দলগুলোই এই ধরনের একটা ঘটনার জন্য হয়তো মুখিয়ে থাকে, তারা রাজনীতি করবেই। আমাদের শাসক এরকম রাজনীতি করেছে, বারবার বলছি, সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে রাজনীতি করেনি? করেছে তো। যদি বিরোধীরা যদি এটাকে রাজনীতি করছে যদি বলে, কিন্তু তাদের স্লোগানও কিন্তু একই রয়েছে, আমাদের বিচার চাই। এবং তারা একটা অ্যাডিশন করেছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ অথবা অমুকের পদত্যাগ। তো তাহলে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু যে দাবিটা তুলছে, বিরোধীদের হয়ে বলছি, দেখ, যদি বিরোধিতা সরকারের না করা হয়, তাহলে সেই সমাজ কিন্তু পুরোপুরি রসাতলে চলে গেছে, একনায়কতন্ত্র চলে আসে, একনায়কতন্ত্র চলে। তাহলে তো আমাদের ডিক্টেটরশিপ চলে আসে। এখানে বাস করে লাভ নেই, আমরা হিটলারের রাজত্বে বাস করছি। আমরা যদি গলা তুলতে না পারি, আমরা যদি বিরোধিতা না করি সরকারের, আমরা যদি প্রশাসকের বিরোধিতা না করি, তাহলে তো আমরা তো করতে না পারি, তাই না? তো সেখানে দাঁড়িয়ে যদি কোনো দল, কোনো রং, যদি তারাও তাদের মতন প্রোটেস্ট করে, আলটিমেটলি দলটা যেটা আছে, কিন্তু কোনো তো দল তো গিয়ে নামছে না, সাধারণ মানুষই কিন্তু রাস্তায় নামছে। সাধারণ একটা বাড়ির বউ গিয়েই কিন্তু মিছিলের মধ্যে আমি দেখছিলাম, কোনো একটা জায়গায় ব্যারিকেড করা আছে, সেখানে একটা বাড়ির কাকিমা এগিয়ে গেছেন, গিয়ে পুলিশদেরকে জুতো দেখিয়ে বলছেন যে তোরা আর কবে শোধরাবি, তোরা একটা মিছিলকে আটকাবি। আজকে যদি নবান্ন ঘেরাও বলো বা দখল বা অভিযান যাই বলো, সেসব নিজে এত তোলপাড় চলছে, সেটা যদি আজকে যদি দোষের হয়ে গিয়ে থাকে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হয়ে গিয়ে থাকে, মানে যদি মনে হয় যে এটা যদি খুব বড় একটা ক্রাইম হয়ে গেছে, তাহলে আজ থেকে তো বহু বছর আগে সেই রাস্তা আমাদের শাসকই দেখিয়ে গেছে। আজকে ঘটা করে 21শে জুলাই পালন করে শহীদ দিবস পালন করছি আমরা শাসক দলের তরফ থেকে, তাহলে কেন শহীদ দিবসে পালন করছি? কারণ সেই দিনও কিন্তু মহাকারণ অভিযান হয়েছিল এবং মহাকারণ ঘেরাও করা হয়েছিল, তাই তো? তাহলে সেটা যদি অপরাধের না হয়ে থাকে, তাহলে সেই মিছিল যদি প্রাসঙ্গিক হয়ে থাকে, তাহলে এই মিছিলও প্রাসঙ্গিক। প্রত্যেকটা লড়াইয়ের প্রাসঙ্গিকতা আছে। লড়াই মানুষের আদিমতম প্রবৃত্তি, মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হবে। আজকে দাঁড়িয়ে একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছে, তুই যে মিছিলের কথা বলছিস, যে একটা দাদু বা একটা বয়স্ক ভদ্রলোক লাল বস্ত্র পরে হাতে একটা জাতীয় পতাকা নিয়ে জলের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং তাকে উদ্দেশ্য করে জল কামান দেওয়া ছোড়া হচ্ছে, এবং সে সম্ভবত হাত দেখিয়ে বলছে যে ঘরে চুরি পরে বসে থাকতো না। এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু কথা বলি। আমার মনে হয় যে সেটা তো ছাত্র সমাজের হয়ে ডাক দেওয়া হয়েছিল, যে ছাত্রদের মিছিলের জন্য ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আপামর জনসাধারণ সেখানে গেছে। আজকে যদি আমি বলি আমাদের মিছিলে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, ইউটিউবারদের মিছিলে, তাহলে আমরা তো শুধু ইউটিউবাররা পথে হাঁটিনি, আমাদের ডাকে সাড়া দিয়ে অজস্র মানুষ এসেছে। একদম। তাহলে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে অজস্র মানুষ গেছে সেখানে, তার মধ্যে সেই ব্যক্তি একজন, সেই ব্যক্তির হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, একটা জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, মুখ পুড়ে বলছেন আমাকে মার। এই যে অ্যাগ্রেসিভনেস, এই যে একা এগিয়ে যাওয়া, তোরা আমাকে মার। আর এই যে আমার মনে হয় যে চুরি পরে কথা থাকার কথাটা বলেছেন, এটা যে পুলিশদেরকে বলা হয়েছে, এখানে অনেকে বলছে যে, কিছু মানুষ দেখলাম যে বলছে যে নারীদের সম্মান চাইতে গিয়ে নারীদের ছোট করা হচ্ছে, কিন্তু না, এটা না, এটা তোমাদেরকেও বুঝতে হবে, বা এটা আমার মনে হয় যে মা, কাকিমা, দিদি, বোন, এটা সবাইকে বোঝা উচিত যে চুড়ি, শাড়ি, কাজল, টিপ, এগুলো নারীর ভূষণ, নারীর আভূষণ, নারীর ইজ্জত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি একটা চুড়ি পরে দাঁড়িয়ে থাকি এরকমভাবে, একটা পুরুষ আমি, যেখানে আমার মধ্যে কোনো নারী সত্তা নেই, আমার সামগ্রিকটাই আমার পুরুষ সত্তা, সেখানে যদি আমি একটা হাতে চুড়ি পরে দাঁড়িয়ে থাকি, সেটা কিন্তু শোভনীয় দেখায় না। এর মানে কিন্তু কোনো নারী বা মহিলাকে ছোট করা হচ্ছে না। তিনি কিন্তু হয়তো ওই প্রেক্ষিতে দাঁড়িয়ে ওইটা অনেকের খারাপ লাগতে পারে,
কিন্তু আমার মনে হয় যে তিনি প্রতিবাদের ভাষা তার মতন রেখেছেন, তার যে প্রতিবাদ করার ইচ্ছা তিনি করেছেন, এবং সেখানে গিয়ে এখানে কোনো দলকে টেনে এনে আলটিমেটলি যারা দল টেনে আনছে তারাও কিন্তু রাজনীতি করছে। যদি বিরোধী পক্ষ রাজনীতি করে থাকে তাহলে এরাও রাজনীতি করছে, করে বলছে যে তাহলে দল নিয়ে এখন এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমাদের যে মোটো যে আমরা বিচার চাইছি, বিচারের থেকেও আগে সবার আগে তদন্ত প্রক্রিয়াটাকে সঠিকভাবে হতে হবে। তদন্ত প্রক্রিয়া যদি গন্ডগোলের হয়ে যায়, যদি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। এখানে এই যে হাতে চুরি পরে বসে থাকার যে ইঙ্গিতটা উনি দিয়েছিলেন, তুই যেটা বললে আমি তার সাথে একদমই একমত, কারণ এটা একটা বাংলা প্রাচীন বাগধারা। এই বাগধারাতে বলা হয় যে হাতে চুরি পরে বসে থাকার যে ব্যাপার, সেটা হচ্ছে হাতে চুরি পরে বসে থাকার এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে অকর্মণ্য হয়ে বসে থাকা, সেটাকে ডিনোট করছে, আর উনি হয়তো সেটাকেই ডিনোট করতে চেয়েছেন। বা আমার মনে হয় যে কোনো নারীকে বা কোনো মহিলাকে এখানে মানে অসম্মান করার জন্য বা ডিফেম করার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়নি, ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, ভাই তুই আমাকে যেটা বলছিলি সেটা হচ্ছে যে যতক্ষণ অবধি প্রপারলি চার্জশিট ফাইল না হবে, যতক্ষণ অবধি কোর্টে এই জায়গাটা না মানে গ্রেফতার না করা হবে এবং কোর্টে পেশ না হবে, ততদিন অবধি বিচারটাও হবে না। বিচারটা ডিলে হচ্ছে। কলকাতা পুলিশের কাছে আগে কেসটা ছিল, এখন সিবিআই এর কাছে রয়েছে। আমি এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমি যদি প্রথমে যদি আমি স্টেজেস অফ ক্রাইম দেখি, যদি আমার ক্রাইমের স্টেজেসগুলো দেখা হয়, খুব ইজি। প্রথমে হচ্ছে ক্রিমিনালের মধ্যে প্রথমে থাকে যে ইন্টেনশন, তারপর সে প্রিপারেশন নেয়, তারপর অ্যাটেম্প করে জিনিসটাকে, আর তারপর সেটা ডান বা কমিশন হলো, পুরো বিষয়টা এক্সিকিউটেড হলো ক্রাইমটা। এবার যখন কোনো ক্রাইম যখন পুরোটা ঘটলো, তখন প্রথম স্টেপ হয় হচ্ছে একটা এফআইআর লঞ্চ হয়। এফআইআর লঞ্চ হওয়ার পরে তদন্ত তৈরি হয়, তদন্ত হয় বিভিন্নভাবে, ক্রাইম স্পট থেকে সিজার লিস্ট তৈরি হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হয়, গ্রেফতার হয় অ্যাকিউজড, গ্রেফতার হয়, তারপরে সেটাকে তার বেল হয় বা নন বেলও হতে পারে, বেল নাও হতে পারে, নন বেলেবল সেকশনে। আর এই সমস্ত ঘটনায় মানে বেল পাওয়াটাও খুব মানে একটা কি বলবো ঘৃণ্য ব্যাপার। শুরুতে বেল হবেই না হয়তো, মানে কারণ বেলটা হচ্ছে জজের আন্ডারে, মানে জজের পুরোপুরি তার ডিসক্রিপশন তার ওপর দাঁড়িয়ে আছে, তার চিন্তাধারার ওপর দাঁড়িয়ে আছে বেল। এবং এখানে আমার মনে হয় না যে বেল কেউ অ্যারেস্ট হলে তার বেলটা হবে না বেল। এবং বেল যখন হচ্ছে না, তারপর চার্জশিট দিচ্ছে পুলিশ, চার্জ ফ্রেম হচ্ছে, তারপর কোর্টের মধ্যে ট্রায়াল শুরু হবে, যারা সাক্ষী আছে তাদেরকে জেরা করা হবে, তাদেরকে ক্রস এক্সামিনেশন করা হবে, পুরো ব্যাপারটা যখন হবে, তারপরে যখন পুরো ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হবে, সমস্ত কিছু একটা প্রসেস, গোটা একটা বৃত্তাকার, সব যদি এখন খুলে বলতে বসি, এটা এখন আমার লয়ের কচকচানি ছাড়া কিছুই হবে না। সব কিছু মেনটেন করার পর একটা গিয়ে যখন বিচার পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না, সেটা হবে না যতক্ষণ পর্যন্ত না দোষীরা গ্রেপ্তার হচ্ছে। তুমি আগে গ্রেপ্তার করো, তারপরে না হবে। আর সিবিআইও তো বারবার বলছে যে আমি তদন্ত করতে পারছি না। কেন বলছেন? যদি তদন্ত বাধাপ্রাপ্ত হয় কোনোভাবে, যদি সব কিছুকেই প্রত্যেকটা, ধর আমি একটা কথা বললাম, একটা স্ট্রেট রাস্তা, সেই রাস্তাটাকে আমি প্রত্যেকটা জায়গায় কোদাল দিয়ে কোপাতে গেছি, রাস্তাটা তো ভঙ্গুর হয়ে গেছে, তাহলে তাদেরকে কতটা মানে একটা সোজা জিনিসকে ধরতে গিয়ে তাদের কতটা বেগ পেতে হচ্ছে, যেখানে শাসক কোনো সহায়তা করছে না, শুধু মুখেই কথা বলছে, এবং সেটা পুরোপুরি ভণ্ডামি, আর কিছুই না। আমি তো বলছি, আলবাত বলছি, জোর গলায় বলছি, 100 বার বলবো, যদি শাসক চাইতো তাহলে এটা পুলিশই সমাধান করতে পারতো। পুলিশ পারে না এমন কোনো তো কাজ নেই। পুলিশ চাইলে, পুলিশ অ্যাক্টিভ থাকলে অনেক কিছু করতে পারে। পুলিশের হাতে সেই ক্ষমতা রয়েছে এবং পুলিশের সেই বুদ্ধি রয়েছে। কলকাতা পুলিশ অকর্মণ্য নয়, কলকাতা পুলিশে যথেষ্ট ক্ষমতাশালী অফিসার রয়েছে, যথেষ্ট এলিজিবল অফিসার রয়েছে, তারা চাইলে অনেক কিছু করে দেবে, কিন্তু তাদের করতে দেওয়া হবে না, তাই তারা করতে পারছে না, তাদের দ্বারা হচ্ছে না। সিবিআইয়ের কাছে যখন গেছে তারাও বাধাপ্রাপ্ত হচ্ছে, তদন্ত প্রক্রিয়ারই গলা টিপে ধরা হচ্ছে, বলছে এবার তুই শেষ হয়ে যাও। কিন্তু তবুও আমরা মানুষের রাস্তায় নেমে যতটা পারছি আন্দোলন জারি রাখছি, যতটা পারছি আমরা আমাদের কণ্ঠ পৌঁছে দিচ্ছি। আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে যেটা মনে হয় যে একটা জিনিসই আমার মনে হয় যে এত কিছু খারাপ, এত কিছু নৃশংসতা, এত কিছু পাশবিকতার মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, আমি বারবার বলছি, মানুষের মেরুদণ্ড তৈরি হয়েছে। আমার হচ্ছে বাসে যেতে যেতে একটা মেয়েকে কেউ কনুই মারলে আমার মনে হয় এবারে পাশের ছেলেটা প্রতিরোধ করতে শিখবে। কারণ মেয়েদের সুরক্ষা বা নারীর সুরক্ষা একটা পুরুষের হাতেই।
একটা ছেলের হাতি সবার আগে সমাজে যখন বেরোচ্ছে, যদি আমি দৈহিক ক্ষমতায় দেখি আমরা অনেক বেশি বলিয়ান। নারীর সুরক্ষা নারীর কাছে তো থাকছেই, কিন্তু তার সাথে সাথে একটা ছেলের উচিত সমানভাবে পাশে তোমার যে মেয়েটি যাচ্ছে তাকে প্রোটেক্ট করা, তার যাতে কোনো অসুবিধা না হয় রাস্তায় চলতে গিয়ে। তোমার পাশে যদি অন্য কোনো একজন বিকৃত মস্তিষ্কের কোনো মানুষ যদি কোনো মেয়েকে ব্যাড টাচ করে, তার থেকে অ্যাডভান্টেজ দিতে যায়, তোমারই উচিত তাকে সবার আগে থাপ্পড় মেরে দেওয়া তাকে। এখানে অনেক ক্ষেত্রে অনেক কথাই আমি শুনছিলাম, তুই যে কথাটা বললি সেই কথার অ্যাসপেক্ট থেকেই আসছি। একটা ছেলের দায়িত্ব একটা মেয়েকে প্রোটেক্ট করা। তুই যেটা বললি, যদি বিকৃত মনস্ক অন্য কেউ সেই মেয়েটাকে ব্যাক টাচ করতে চায়, অনেকে এটাও বলেন আমরা প্রোটেক্ট করার কে, ঠিক আছে, কোনো মেয়েকে আমরা প্রোটেক্ট করার কে। এবং তার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে, আমার আমি ক্যারাটে করতাম, মার্শাল আর্টস করতাম, বক্সিং করতাম, ব্ল্যাক বেল্ট অ্যান্ড অল এভরিথিং। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মার্শাল আর্টস কিছুটা হলেও জানা উচিত, যাতে অ্যাটলিস্ট সেলফ ডিফেন্স মানে মেরে মুখ ফাটিয়ে দেওয়া নয়। আজকে কামড়ে সেখান থেকে চিৎকার করে পালিয়ে আসাটাও সেলফ ডিফেন্স, আমি ওখান থেকে বেঁচে গেলাম। এই জিনিসটা যদি মেয়েরা না শেখে, একটা তো অবভিয়াসলি আমাদের ছেলেরা যারা রয়েছে, পুরুষ যারা রয়েছে, তাদের অ্যাটিটিউডটা চেঞ্জ হতে হবে, কিন্তু প্রত্যেকটা মেয়েকে তো এই যে আর্টটা রয়েছে এটা শিখে রাখা উচিত। তোর কি মনে হয় এটা? ফার্স্ট বল। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আরেকটা কথা আমাকে বল। অবশ্যই। এবার আরেকটা কথা বল, যদি সেটাও থাকে এবং আমরা নিজেদের যে মেন্টালিটি রয়েছে, দেখ আমরা তো ওরকমভাবে নিজেদেরকে বলতে পারি না, কিছু পুরুষ যাদের এরকম টাইপের মেন্টালিটি রয়েছে তারা হয়তো এরপরেও এরকম টাইপের ঘৃণ্য কাজ করবে, কিন্তু আমরা নিজেরাও যদি মেয়েদের প্রতি সহানুভূতিশীল হই আর আমরা যদি প্রতিবাদ করতে শিখে যাই, মেয়েটা নিজে সেলফ ডিফেন্স জানে, আমিও তার পাশে রয়েছি, তো এরকম টাইপের লোকজন কখনোই সেই মেয়েটাকে উল্টো পাল্টে কিছু করতে পারবে না। একদমই। এবং 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 এখানে দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে হয় যে আজ যদি এই মামলা বা আজ যদি এই ঘৃণ্য অপরাধের দোষীরা গ্রেফতার না হয় যত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের বিচার তাড়াতাড়ি না হয়, তাহলে আরও একটা অপরাধ প্রবণতাজনিত মানুষ, অপরাধ মনস্ক মানুষ যারা পশু, তারা কিন্তু আরেকটু আশকারা পেয়ে গেল। তারা মনে মনে হাসছে যে এ তো কিছুই হলো না, এ তো কিছুই করতে পারলো না, মানুষ রাস্তায় নেমে কি হলো, আমারই তো জয় হলো, আমার পাশবিকতার জয় হলো। এরকম বিকৃত মনস্ক মানুষজন রয়েছে, তারা এটা ভাবছে। এবং আমি যদি একদম পরিষ্কার খুব কাঁচা ভাষায় বলি, এমনও রাস্তায় ছেলে আছে যারা মেয়েদের সাইজ ভেবে বেড়ায়, একদম পরিষ্কার কথায় বলছি। তাদেরকে না একটা কানের গোড়ায় চড়িয়ে দেওয়া উচিত এই অবস্থায় ডেকে। এবং আজ যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে এই বাসে ট্রামে চড়া পশুগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা আরো ফেরোসাস হয়ে যাবে। 14 তারিখ রাতের একটা কথা বলছি, আমার কাছে একটা ফোন এসেছিল। তারা রাত দখলের যে ব্যাপারটা ছিল সেটা করে কয়েকটা মেয়ে 3-4 জন একসাথে হাতে করে মোমবাতি নিয়ে ফিরছিল, বাইকে করে 2-3টে ছেলে যাচ্ছিল, ঠিক আছে। একটাই কথা বললো, মাবুনি মোমবাতিটা কোথায় রেখেছিলে নাকি গুঁজে নিয়েছো? এই টার্মটা আমি যখন শুনলাম, আমি তখন মিছিলে ওখানে, ঠিক আছে, পুলিশ রয়েছে ওখানে, কাতালান গ্যাস ছোড়া হচ্ছে, আমার না শুনে ভাই কানটা গরম হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে খাঁটি মনে হলো ভাই আমার, একদমই মানে সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য। ঠিক আছে, এরকম টাইপের ছেলেগুলোর জন্য ভাই সমগ্র ছেলেদের ভাই নাম খারাপ, বদনাম হয়। তো এই ধরনের এটা মানুষ নয়, মান হুঁশ দুটোই এদের মধ্যে কিছু নেই। এবং এদেরকে সরে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা যাই বলি, সেটা তাদেরই অপমান করা হয় আলটিমেটলি। এদের কোনো ক্লাসিফিকেশন হয় না, ঠিক আছে। এদেরকে অনেকে নপুংসক বলে, তাহলে আমি বলবো নপুংসক তারা ভগবানের মতন হয়, তাদেরকে ছোট করে লাভ নেই না। আজকে দাঁড়িয়ে এরা, আমি তো বলছি মিছিলে এমন অনেক ছেলেরা যাচ্ছে যারা মিছিলে বলছে যাই ভাই মিছিলে যাও, 4টে দপকা মেয়ে আসবে ভাই, মাল পাঠাবো ভাই। এটা তো কাম্য নয় তোমার কাছে। তুমি যে যাচ্ছ, তুমি গিয়ে তোমার যে কথা, তুমি যে যখন কোনো মানুষের জন্য কথা বলতে যাচ্ছ, সেখানে তুমি একটা স্বার্থান্বেষী লোভী একটা সাপদের মতো, একটা হিংস্র সাপদের মতন তোমার কাছে মেয়ে দেখলে সেটা একটা হিংস্র, মানে তোমাকে একটা পণ্য হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? এটা তো আমাদের নিজেদেরকে বলা উচিত। আজকে দাঁড়িয়ে একটা মেয়েকে যদি করে রাস্তায় ব্রিজিং করে, আমরা এড়িয়ে যাই ভয়ে, কারণ মনে করি যে ওর কাছে ছুরি আছে। কেন ভাই? ওর কাছে ছুরি থাকলে আমার হাত নেই, রাস্তায় একটা ইট পড়ে থাকে না, প্রতিবাদ করা যায় না। তারা কি শাসক দলের লোক? তাদের কিচ্ছু ক্ষমতা নেই। শাসকের লোক হলে অনেক ক্ষমতা খাটানোর চেষ্টা করবে, তারা দুষ্কৃতি হলে অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু তোমার কাছে তোমার আওয়াজ রয়েছে, তোমার কাছে তোমার কিছুটা লোক শক্তি রয়েছে, তুমি পারলেই প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারো। আজকে আমি বলছি, মানে এই সময় দাঁড়িয়ে মানে একটা গান আমি বারবার শুনছিলাম, একটা লজ্জা বলে একটা গান আছে, পৃথিবী, কৌশিকদার গান। মানে এই গানটা
মানে এমনভাবে মানে নাড়া দিয়েছে না আমাকে এই কয়েকদিনে, যে সত্যি হয়তো আমাদের সমাজে দাঁড়িয়ে মেয়েদেরকে এত কিছুই সহ্য করতে হয়। মেয়েরা শুধু তীব্র যন্ত্রণা, প্রসব যন্ত্রণা পায় না, তারা সারা জীবন ধরে জীবন যন্ত্রণা উপভোগ করে। আজ যদি আমি বলি ভাই, হ্যাঁ অনেক ফলস কেস রেজিস্টার্ড হয়, অনেক ফলস কেস আসে, ফেক রেপ কেস এন্ড অল, হ্যাঁ অনেক কিছু এরকম ফলস জিনিসপত্র হয়, কিন্তু আজকে যদি আমি বধূ নির্যাতন দেখি, গ্রামে গ্রামে এখনো অনেক বাড়ি আছে ভাই যেখানে বউ পেটানো হয়। শহরেই রয়েছে, খোদ কলকাতায় রয়েছে, মদ খেয়ে এসে বউকে পেটাচ্ছে। এবং আমার মনে হয় এই সমস্ত ভদ্রমহিলা যারা সত্যি সত্যি যাদের সঙ্গে এরকম নির্যাতন হয় দিনের পর দিন, যারা একই সংসারে থেকেও কোণঠাসা, হ্যাঁ শ্বশুর বাড়িতে থেকেও তাদেরকে গালিগালাজ করা হয়, বাপের বাড়ি নিয়ে কথা শোনানো হয়, এরকম অনেক 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 মানুষ রয়েছেন যারা ঠিকঠাকভাবে বিচার পান না। তাদেরও মনে হয় যে এবার সত্যি বিচারের জন্য তাদেরকে রুখে দাঁড়ানো উচিত। কারণ আমরা জানি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা, যেমন ঠিক সেরকমই ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা। আমরা মেয়েদের মাতৃরূপ দেখি, আমরা তাদেরকে স্নেহের চোখে দেখি, আমাদের প্রতি স্নেহ বাৎসল্যতায় দেখি, কখনো প্রেমিকার আদর দেখি, কখনো মায়ের স্নেহ দেখি, ঠাকুমার আদর দেখি, কিন্তু আমরা কখনো মেয়েদের চণ্ডীরূপ দেখতে অভ্যস্ত নই। যেদিন সত্যি সত্যি মা চণ্ডীরূপে মেয়েরা সমাজে অবতীর্ণ হবে, সেদিন এই নরকের কীটগুলো শাস্তি পাবে। এবং আমার মনে হয় সেই দিন আসা উচিত, সেই দিন আসুক, সেই দিন ঘনিয়ে আসলে তবেই আমার মনে হয় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, নাহলে কোনোদিন হবে না। কারণ প্রাথমিক শিক্ষা, একটা ছেলের প্রাথমিক শিক্ষা তার মা প্রদান করে। এবার এই মায়ের যে জাতি, সেটা মেয়েরা যদি পিছিয়ে থাকে, আমাদের সমাজ তো অবক্ষয়ের দিকে যাবে। এবার মেয়েরা যদি প্রতিরোধ করতে পারে, প্রতিরোধ করে, ইভেন সেই ক্যাপাবল হয়ে যায়, বা মেন্টালিটির দিক থেকে অ্যাটলিস্ট প্রত্যেকটা ছেলে যারা জন্মাচ্ছে এরপর থেকে তারা মেয়েদের সম্মানের চোখে দেখবে, আর এরকম ঘৃণ্য অপরাধ করার যে টেন্ডেন্সি সেটা তাদের কমবে। এক্স্যাক্টলি। এবং যতক্ষণ পর্যন্ত না মানুষের ওই চোখ উন্মিলিত হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে এই ধরনের দূষণ, সামাজিক দূষণ, পৃথিবীর সমস্ত দূষণের থেকে বড় দূষণ, বড় অবক্ষয়, মানবিক অবক্ষয়। এরকম টাইপের নারকীয় জিনিসপত্র আর যাতে না হয় সেটাই চাইবো ভেতর থেকে। বাট ধর কোনো মেয়ের সাথে বা কোনো মহিলার সাথে যদি এরকম টাইপের কিছু হয়, সে ধর্ষিত হয়, তার ফার্স্ট কি করা উচিত? দেখ, সবার আগে আমার মনে হয় মেয়েদের লজ্জা, মেয়েদের নারীর আভূষণ যেটা লজ্জা, সেই লজ্জা বোধের কারণে কোনো অপরাধকে ঢাকা না দিয়ে সোজাসুজি জনসমক্ষে কথা বলা উচিত। নিজের পরিবারকে জানাও, নিজের ভাইদের জানাও, দাদাদের জানাও, এবং চুপচাপ থানায় গিয়ে একটা এফআইআর করো। এফআইআর যদি নিতে না চায়, তার উপায় আছে, কোর্টে এসো, তখন আমাদের ক্রস করতে হবে, করে তারও উপায় রয়েছে। তার জন্য তো আইনজীবীরা রয়েছে, তার জন্য কোর্ট রয়েছে। যদি এফআইআর নিতে না চায়, এফআইআর নেওয়ানোর ব্যবস্থা রয়েছে, তখন সেই উপায়ে আবার কেসটাকে লঞ্চ করে তখন সেটার সুরাহা হবে। ধর ইনিশিয়ালি যদি কেউ এফআইআর নিতে না চায়, তাহলে তো যে এভিডেন্সটা রয়েছে সেটা আস্তে আস্তে টাইমের পর যেতে যেতে ওটা তো লঘু হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি ইনিশিয়ালি তুমি 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে গেছো, পুলিশ তোমার কাছে এফআইআর নিতে চাইছে না, সঙ্গে সঙ্গে তুমি কোনো অ্যাডভোকেটকে কন্ট্যাক্ট করো, সে তোমাকে ঠিকই তার পথ বলে দেবে, এবং সে নিজে সেইটা দায়িত্ব নেবে। এবং যে কোনো অ্যাডভোকেটই এটা পারবে করতে, সে তার নিজে দায়িত্ব নিয়ে সেই পথটাকে খুলে দেবে এবং তোমার কেস আবার চলতে থাকবে। এবার ধর ফার্স্টে এফআইআর হয়, তারপরে কি মেডিকেল এক্সামিনেশন হয়? হ্যাঁ, মেডিকেল এক্সামিনেশনটা হলো, এবং তারপর সেই অনুযায়ী আমাদের যারা অ্যাকিউজ পার্সন রয়েছে, সেই অ্যাকিউজ পার্সনগুলোকে গ্রেপ্তার করা হয়। এই ধরনের অপরাধের ক্ষেত্রে, মার্ডার, রেপ, চুরি, ছিনতাই, মানে যারা খুব গ্রেভিয়াসভাবে যেগুলো ঘটে গেছে, সেই ধরনের অপরাধের ক্ষেত্রে 41 নোটিশ দিতে হবে পুলিশকে, এমন কোনো মানে নেই, পুলিশ অ্যারেস্ট করে দিতে পারে। 41 নোটিশ বলতে 41 নোটিশ মানে হচ্ছে পুলিশ একটা 41 নোটিশ দেয়, যেগুলো অন্যান্য ক্ষেত্রে যখন, এটাও বলে রাখা ভালো, আপনাদেরকে পুলিশ ফোন করে ডাকছে, বলছে যে আপনার নামে অমুক মামলা রুজু হয়েছে, আপনি থানায় আসুন, আপনি যাবেন না, বলবেন যে 41 নোটিশ দিয়ে আমাকে ডাকা হোক। পুলিশ 41 নোটিশ জারি করবে, সেই 41 নোটিশটা দিলে সেই 41 নোটিশটাকে কমপ্লাই করতে হয়। কমপ্লাই করার পর সেটাকে কমপ্লাই করে বেল নিতে হয়। যেমন ধর 498A-তে যদি কেউ গৃহবধূ নির্যাতনের জন্য পুলিশ কাউকে ডাকে, তখন এমনি না গিয়ে বলতে 41 নোটিশ দিন। 41 নোটিশ যখন কমপ্লাই করে দেওয়া হয়, তখন পুলিশের কাছে আমি তদন্তে সহযোগিতা করেছি, পুলিশের কাছে আমি হাজিরা দিয়েছি, এবং তারপর আমি কোর্টে যাব, ওই 41 নোটিশটা যেটা কমপ্লায়েন্স হয়ে গেছে সেটাকে নিয়ে আমি তখন বেল নেব। এটাই মানে 41 নোটিশ কমপ্লাই হয়ে যাওয়া মানে আমি বেলের জন্য এক ধাপ এগিয়ে গেলাম, আমি বেলটা মুভ করবো, এবং
পুলিশ আমাকে তখন আর গ্রেফতার করছে না সেই মুহূর্তে। ওকে ওকে, তো এখানে একটা পার্টিকুলার মানুষ বা একটি পার্টিকুলার মহিলা বা একটি মেয়ের যদি এরকম ধর্ষণ হয় তারপরে কি কি করা উচিত সেটা আমরা জানতে পারলাম। হ্যাঁ, এবং কি কি করা উচিত নয়? সব থেকে আগে যেটা করা উচিত নয়, লজ্জা পেয়ে ভয় পেয়ে লুকিয়ে যাওয়া, এটা একদম করা উচিত নয়। আপনি মনে রাখবেন, যদি কোনো মেয়ের সঙ্গে ধর্ষণ কেন, যদি কোনো ব্যাড টাচও হয়, যদি কোনো মোলেস্টেশনও হয়, যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজও হয়, সঙ্গে সঙ্গে তাকে প্রতিরোধ হতে হবে। তুমি প্রতিরোধ হয়েও যুবতী। হ্যাঁ, এই যে তুমি যদি প্রতিরোধ না হতে পারো, তাহলে তোমার আজকে যে কালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই অন্ধকার আমাদেরকে আরও ভালোভাবে গ্রাস করে নেবে। সেই অন্ধকারের কবলে আমরা দিনে দিনে নিমজ্জিত হয়ে যাব, এবং সেই অন্ধকার গলা টিপে ধরবে, তোমার কথা বলার স্বর চলে যাবে, তোমার কোনো কিছু ন্যায়ের সপক্ষে কথা বলার যে আওয়াজ সেটাই চলে যাবে। এবং সবার আগে তুমি লজ্জা না পেয়ে, কুণ্ঠিত না হয়ে, তুমি মোলেস্ট হয়েছো, তুমি রেফট হয়েছো, তোমাকে অ্যাবিউজ করা হয়েছে, তার মানে তোমার ইজ্জত চলে যায়নি। এই যে একটা কনসেপ্ট বাঙালিদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তোর ইজ্জত চলে গেছে, তোর বিয়ে হবে না, তোর এই হবে না, তোর ওই হবে না, এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে এসো, নিজের দাঁড়াও প্রকাশ্যে। নিজে প্রকাশ্যে তুমি নিজের চণ্ডী রূপ ধারণ করো সবার আগে, তুমি এফআইআর করো, তুমি আইনের রাস্তায় হাঁটো। পুলিশ যদি তদন্ত করতে না চায়, বা পুলিশেরও তদন্ত করার শক্তিকে যদি কেউ গলা টিপে ধরে, তার জন্য আমি বারবার বলছি, কোর্ট রয়েছে, মিডিয়া রয়েছে, সবার আগে সোশ্যাল মিডিয়া রয়েছে। তুমি সেটা যদি কেউ তোমার তদন্ত না করে, যদি তোমাকে যদি বিচার ব্যবস্থার কাছে যেতে দেওয়া থেকে তোমাকে যদি বাধা দেওয়া হয়, বঞ্চিত করা হয়, তুমি সোশ্যাল মিডিয়ায় জানাও। এখন তো অনেক বেশি সক্রিয় আমাদের এই সামাজিক মাধ্যম, এখন তো অনেক বেশি সক্রিয় আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্ম। তো সেইখানে দাঁড়িয়ে তুমি তোমার আওয়াজ তোলো। আর আমার মনে হয় যে তুমি যদি নিজের আওয়াজ তোলো, তুমি যদি নিজের বক্তব্য নিজে রাখতে শিখে যাও, আজ থেকে তুমি জেনে রাখো, তুমি একটা ইন্সপিরেশন হয়ে যাবে অন্য মানুষের কাছে। তুমি যখন নিজের যে ক্ষতি নিয়ে তুমি কথা বলছো সবার সামনে, জানবে তোমাকে দেখে আরও 10 জন শিখবে, তোমাকে দেখে আরও 10 জন এগিয়ে আসবে, যাদের উপর অবিচার হওয়ার পরেও তারা কখনো চুপ করে গিয়েছিল নীরবে নিভৃতে। এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে বা আমাদের যে সামাজিক মাধ্যম রয়েছে, তোর কি মনে হয় এই যে আরজি করের কেসটা ঘটলো, এরকম নৃশংস একটা কেস ঘটলো, এই সামাজিক মাধ্যম কি কোনোভাবে এটাকে বিচারের দিকে যাওয়ার ক্ষেত্রে এটার যে পথ চেপে দেওয়া হচ্ছিল আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া কি হেল্প করেছে তোর মনে হয় কি এটা? হ্যাঁ, আমার এখানে মনে হয় বর্তমান সময়ে যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যে কোনো বিষয়ে উঠে আসার পিছনেই সবার আগে সোশ্যাল মিডিয়ার হাত থাকে। এখন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম এমন একটা জায়গায় চলে গেছে, সেটা যেমন কোনো প্রাসঙ্গিক বিষয়কেও আমাদের সামনে তুলে ধরতে পারে, ঠিক সেরকম কোনো অপ্রাসঙ্গিক বিষয়কেও অনেক সময় আমাদের সামনে তুলে আনতে পারে। ঠিক যেমন আমরা যদি ধরি কাকলি ফার্নিচার, কখনো বা কইরে মোনা, এই সমস্ত কিছু যে ভাইরাল হয়ে যাওয়া অপ্রাসঙ্গিক জিনিস, সেগুলো যেমন সোশ্যাল মিডিয়া হয়েছে, ঠিক সোশ্যাল মিডিয়ার জোর এটাই যে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার যে জোরের জন্যই আজকে এত মানুষ এতটা সোচ্চার হয়েছে, এতটা এগিয়ে এসেছে, নিজের গলা ফাটাচ্ছে, নিজে সব কিছু ভুলে গিয়ে রাস্তায় নামছে, সোশ্যাল মিডিয়ার জন্যই তো। সব মিডিয়া কি দেখাচ্ছে কোথায় কত মিছিল হচ্ছে? সব মিডিয়া তো দেখাচ্ছে না। হ্যাঁ, মিডিয়াটা তাহলে কি করছে? মিডিয়াটা তাহলে কি মুখ ঢেকে বসে আছে? মিডিয়াটা তো আসছে না সবসময় সামনে, প্রত্যেকটা মিছিল কভার করতে পারছে না। হ্যাঁ, আমাদের ইউটিউবারদের মিছিল বা মিডিয়ারা এসেছে, কিন্তু কটা মিডিয়া এসেছে হাতে গুনে? সবাই এসছে? সবাই আসেনি। সবাই তো আসতে পারছে না বা আসছে না, হয়তো গণ আন্দোলনে যেটা রূপান্তরিত হয়ে গেছে, এই যে জনস্রোত রাস্তায় বিপুল হারে নেমে গেছে, সেই জিনিসটাকেই দেখাতে চাওয়া হচ্ছে না। তো সেই জন্যই আজকে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া যেভাবে নিজের কাজ নিজে করে যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার জন্য যেভাবে এত মানুষের কাছে এই যে এই প্রোটেস্ট আন্দোলন, রাত দখল থেকে, আজকে রাত দখলের একটা পোস্ট, ফেসবুকের রাত দখলের একটা পোস্টার গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে গেল, এবং পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মোড়ে মোড়ে ওই একই পোস্টারকে অন্য জায়গার নাম দিয়ে কিন্তু চালিয়ে দিয়ে তখন সেই রাত দখলের অ্যাক্টিভিটিসটা করা হলো। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার অবশ্যই আশীর্বাদ, অভিশাপ নয়। একদমই তাই। লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবো তোকে, এই যে আরজি করের এই যে মামলা চলছে, এত কিছু হচ্ছে, তোর নিজের কি মনে হয় আমরা বিচার পাবো? দেখ, বিচার ব্যবস্থা অন্ধ নয়, আমাদের বিচার ব্যবস্থা নিরপেক্ষ। যখনই তদন্ত, আমি বারবার বলি, তদন্ত সঠিক হওয়া খুব বিশেষভাবে জরুরি। তদন্ত সঠিক হবে, গ্রেপ্তার হবে, বিচার ঠিক তার পথেই হাঁটবে। তার জন্য অ্যাডভোকেটসরা রয়েছেন, বিচারাধীন বলা ভুল, বিচারপতিরা রয়েছেন তার জন্যে। এই রাস্তাটায় হাঁটার জন্যে আগে তদন্ত করতে হবে, তদন্ত করে তদন্তের ফলটাকে বের করে আনতে হবে।
বারবার বলছি, কান টানলে মাথা আসে, যে মাথাটা লুকিয়ে রয়েছে সেই মাথাটাকে তুলে আনতে হবে, শুধু কানটাকে নয়। একটা কাটা কান নিয়ে আমাদের কিছু যায় আসবে না, একটা কাটা কানের বিনিময়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না, আমাদের সমাজে তাদের কোনো এফেক্ট পড়বে না। যে মাথারা পিছনে থেকে সার্কাস খেলা দেখছে, যে মাথারা পিছনে থেকে জোকারের মতন মুখ লুকিয়ে বসে রয়েছেন, যে মাথারা পিছনে থেকে তারা চাইছে, তারা শয়তানি হাসি আসছে যে আমাদের কাছে আসতে পারবে না, যারা নিজেদেরকে কেউকেটা মনে করছেন, সেই কেউকেটাগুলোকে সামনে আনা উচিত। এবং আমার মনে হয় এই ধরনের অপরাধ, খুন তো হলো, মানে কোনো মানুষকে আমি মার্ডার করলাম, খুন করলাম, তার শাস্তি, কাউকে আমি অ্যাটেম্প টু মার্ডার করলাম, তার শাস্তি, এই সমস্ত কিছুর থেকেও আমার মনে হয় এই যে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে, যৌন নির্যাতন করে যেভাবে আজকে ওই নির্যাতিতাকে মেরে ফেলা হলো, এর শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট বা আমাদের সর্বোত্তম যে শাস্তি ভারতের মৃত্যুদণ্ড, তা দিয়েও কিছু হয় না। এদের যত নিকৃষ্টতম শাস্তি দেওয়া যায়, হয়তো আমার মনে হয় এই যে বলে না গল্পে যে নরকের কড়াইয়ের তেলের ভাজা হচ্ছে আত্মাগুলোকে, ঠিক এদের জন্য সেইগুলোই করা উচিত। একটু আগে কথা হচ্ছিল, এরা কুকুরের বাচ্চার থেকে অধম কিছু না, এরা সেটাই। মাঝে মধ্যে না নিজের হাসি পায় ভাই, মানে প্রহসন মনে হয় সবকিছু। কেউ মৃত ব্যক্তির দাম ঠিক করছেন, কেউ পালাচ্ছে ক্যামেরা দেখে, কেউ জাস্ট কুটিলভাবে হেসে চলেছে। মিডিয়ার ওপর বদনাম দেওয়া হচ্ছে যে এনার ডাউনফলই তো দেখতে চেয়েছিল মিডিয়া। মাঝে মধ্যে ভাই ডিপ্রেস লাগে, রাতে ঘুম হয় না অনেক সময়, মনে হয় যে আমার নিজের বোন রয়েছে, আমার নিজের কেউ যদি কখনো ইন ফিউচার বিয়ে করি বা হোয়াট এভার, কেউ জীবনসঙ্গী হয়তো হবে, এই মালগুলো যদি ধরা না পড়ে আনকনসিয়াস অবস্থাতে কিন্তু আমাদের মা বোনেদের এরাই কিন্তু চিকিৎসা করবে না অন্য কিছু করবে, সেটা ভাবতেও আমার মাঝে মধ্যে কাঁপুনি আসে। অবশ্যই অবশ্যই তাই। এবং আমি যে বললাম, যদি আজকে এই ঘটনার বিচার না হয়, যদি আজকে এই নির্যাতিতার যারা এই নির্যাতিতার দোষীর জন্য যারা দায়ী, এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয়ভাবেই যারা দায়ী, তারা প্রত্যেকে যদি শাস্তি না পায়, তাহলে কিন্তু আজকে আমাদের যে মানবিকতা, আমাদের যে মানবতা, মানব সভ্যতার হার হবে। আমি বারবার বলছি, আমাদের মধ্যে অসুর প্রবৃত্তি রয়েছে। আমাদের অসুর প্রবৃত্তি যদি মানুষের সমাজের খোলা জায়গায় যদি দিবালোকে জিতে যায়, তাহলে কিন্তু আর নতুন করে মানবিকতা স্থাপন করার জায়গা থাকবে না, মানব সভ্যতার পুনরুদ্ধার সম্ভব হবে না। তাহলে আজন্ম আমাদের এই চিন্তায় বড় হতে হবে, আমার বাড়ির মা কেমন থাকবে, আমার বাড়ির বউ কেমন থাকবে, আমার মেয়ে কেমন থাকবে, আমার ভাইজি কেমন থাকবে, এই চিন্তা আমাদের মাথায় করে নিয়ে বেড়াতে হবে। আর সেই সমস্ত শয়তানরা পর্দার আড়ালে থেকে খুব বাজেভাবে বিশ্রী নোংরা হাসি হাসবে এবং নোংরা খেলা সাজাবে। এবং আমার যেটা মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে সমাজের মানুষদের এগিয়ে আসা উচিত, এবং যারা যেভাবে পথ দেখাচ্ছেন তাদের সকলকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ আমরা জনসাধারণ, আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, আমাদের কিছু রাইটস রয়েছে। এবং আমি বারবার বলছি, আইনের পথে হাঁটবেই। যদি কারোর কোনো আইনি সমস্যা থাকে, তারা আইনের দ্বারস্থ হোক, তারা আইনকে বারবার আইনের পথে যাক। এবং আজকে দেখছি সুপ্রিম কোর্টের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, সকলে তো এখন সবটাই তো স্বাভাবিক, সব চোখের সামনে সবটা খোলা। আর এই অন্ধকার সময় আমার মনে হয় আমাদের সকলকে সবসময় সংঘবদ্ধ থাকতে হবে। কারণ আমার মনে হয় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, দুর্গমগিরি কান্তার মোড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আজকে ভবিষ্যতের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, আজকে ভবিষ্যতের জন্য প্রত্যেককে রাস্তায় নামতে হবে। বাচ্চা, বুড়ো, জোয়ান, বাড়ির কাকিমা, জেঠিমা, দিদা, ঠাকুমা, বোন, দিদি, সকলকে একসঙ্গে গলা ফাটাতে হবে আমাদের ভবিষ্যতের জন্য। কারণ আজ যদি বিচার না আসে, ভবিষ্যৎ বিপন্ন, বিচার ব্যবস্থা বিপন্ন। শেষে ভাই একটাই কথা বলবো, এই পুরো আলোচনা হলো একটা জিনিস যেটা ভেতরের মধ্যে ছিল, হয়তো কথা বলে আমরা কিছুটা বার করলাম এখানে। একটাই শেষ কথা বলে শেষ করব, উই উইল গেট জাস্টিস। একদমই তাই, আমরা বিচার পাবোই, উই উইল গেট জাস্টিস। এটাই হচ্ছে আজকের এপিসোড। আজকের এপিসোডটা লাইক বা সাবস্ক্রাইব করতে আমি বলবো না, যারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিন। অ্যাটলিস্ট এই যে আন্দোলন, এই যে আগুন, এটা যেন নিভে না যায় যতক্ষণ অবধি আমরা বিচার না পাচ্ছি। আমরা কিন্তু এরকমভাবেই রাস্তায় নামবো, এরকমভাবেই বিচার চাইবো, and definitely we will get justice. Justice for Anjikar! We want justice! We want
Justice! We want justice!